তাহলে আমরা যতটুকু পড়ে এলাম, যা যা পড়ে এলাম সেখানে যতটুকু বুঝেছি, তার পরবর্তীতে এনসিইআরটি কী বলছে সেল সাইকেলে এনসিইআরটি নেক্সট কী বলছে, অল দিস প্রসেস, কোন প্রসেস একটু আগে যাই, বলছে ডিএনএ রেপ্লিকেশন ইজ এ প্রসেস, সেল গ্রোথ অলসো ইজ এ প্রসেস। ঠিক আছে, বলছে অল দিস প্রসেস দ্যাট ইজ সেল ডিভিশন, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড সেল গ্রোথ। কি কি বলল, সেল ডিভিশন খুব ভালো কথা, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড সেল গ্রোথ, এই যে ঘটনাগুলো ঘটবে, সেল ডিভিশন ঘটবে, তারপরে কি এস ফেজে এসে এটা এন ফেজে সেল ডিভিশন ঘটবে, এস ফেজে রেপ্লিকেশন ঘটবে, তারপরে সেল গ্রোথ মেনলি G1 এবং G2-তে ঘটবে। এই যে প্রসিডিওরটা, এটা হচ্ছে কোঅর্ডিনেট হতে হবে, যে আগে সেল ডিভিশন তারপরে গ্রোথ তারপরে রেপ্লিকেশন, এরকম নয়, একটা কোঅর্ডিনেট, একটার পর একটা যাবে কোঅর্ডিনেট প্রসেসে, এবং এটা এমন কোঅর্ডিনেট প্রসেসে যাবে যে কখনোই কিন্তু একটিকে বাধা দেবে না। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে সেল ডিভিশন, ডিএনএ রেপ্লিকেশন, সেল গ্রোথ হেন্স হ্যাভ টু টেক প্লেস ইন এ কোঅর্ডিনেটেড ওয়ে, দ্যাট ইজ G1, তারপরে এস হবে, G1 এর পরে কখনো G2 আসবে না, কখনো এম ফেজ আসবে না, নেক্সট G2, নেক্সট এম ফেজ, ডিভিশনাল ফেজ। ইভেন এম ফেজের পরে, এখানে বলে রাখি কনফিউশন প্রচণ্ড আছে, তবু বলে রাখি সাধারণতভাবে এম ফেজের পরে যদি দেখা যায় কোনো কোষ তার মাইটোজেন সৃষ্টির ক্ষমতা হারিয়ে ফেলেছে, কোনো কোষ আর ফার্দার ডিভাইড হতে হবে, তখন কিন্তু এম ফেজ থেকে সে বেরিয়ে গিয়ে G1 না গিয়ে G0-তে যায়। কিন্তু এনসিইআরটি তা বলছে না, এনসিইআরটি বলছে যে না, এম ফেজ থেকে G1-এ যাবে, এম ফেজ থেকে G1-এ যাবে, এবং যদি দেখা যায় G1-এ থেকে যদি মনে হয় তবে G0-তে যাবে, আবার যদি প্রয়োজন পড়ে সেখান থেকেই আবার G1-এ যাবে, এ কথাটা বলছে। অতএব আমাদের মেনে রাখতেই হবে। এবারই কোশ্চেনটা পড়েছিল, সেখানে উত্তরটা কিন্তু হয়েছিল হচ্ছে এম ফেজের থেকে পরবর্তীতে G0-তে যায়। যাই হোক, কোঅর্ডিনেট ওয়ে অ্যান্ড রিপিট লাইফ সাইকেল অফ সেল, নট ইন রিভার্স, কখনোই রিভার্স মানে বিপরীতে আসবে না, টু এনসিওর কারেক্ট ডিভিশন অ্যান্ড ফরমেশন অফ প্রোজেনি সেল কন্টেনিং ইনট্যাক্ট জিনোম। জিনোমটাকে যদি ইনট্যাক্ট রাখতে হয় তাহলে এই রকম কোঅর্ডিনেট প্রসেসেই তাকে যেতে হবে। যদি উল্টো বিপরীত বা যে কোনো রকম খাপছাড়া নিয়মে চলে তাহলে জিনোমও ঠিক থাকবে না, আর প্রজাতির অস্তিত্ব বিলোপ হয়ে যাবে। নেক্সট, তাহলে আমরা বলতে পারি কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেল সাইকেল অ্যাকর্ডিং টু এনসিইআরটি বলছে কি সেল সাইকেল। সেল সাইকেল হচ্ছে এই একটা কোষ, একটা সিকোয়েন্সিয়াল প্রসেসের মাধ্যমে তাকে যেতে হবে, গিয়ে তার জিনোমটাকে ডুপ্লিকেট করতে হবে। জিনোমটাকে বলতে আমরা কি বলছি, জিনোম কাকে বলে, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে যত পরিমাণ ডিএনএ থাকবে, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে যত পরিমাণ ডিএনএ থাকবে তাকে বলি আমরা সি ভ্যালু। ঠিক আছে, এই সি ভ্যালুটাকে আমরা জিনোম বলতে পারি, কারণ জিনোম বলতে হ্যাপ্লয়েড সেটের ক্রোমোজোম সংখ্যাকেই আমরা জিনোম বলি, তার মধ্যে যে জিন সংখ্যা থাকে সেটাই তার জিনোম। তা বলা হচ্ছে কি, বলা হচ্ছে দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস বাই হুইচ এ সেল ডুপ্লিকেটস। দেখো এখানে একটা কথা বলছি, ডুপ্লিকেটস নট রেপ্লিকেটস, ডুপ্লিকেটস ইট জিনোম। কেন বলছে, তার কারণ একটা, রেপ্লিকেটস হয় হচ্ছে শুধুমাত্র ডিএনএর প্রতিলিপিকরণ হয়, কিন্তু লাইসোজোম, গলগি অ্যাপারাটাস, তোমার হচ্ছে রাইবোজোম, তারপরে মনে করো তোমার
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারক্সিজোম, এরা কি করেন, এরা ডুপ্লিকেট করে। এরা কিছু কিছু ক্ষেত্রে ডিভিশন হয়, কিছু কিছু ক্ষেত্রে ডুপ্লিকেট করে। ডিভিশন মানে সরাসরি ভাগ হয়, বা অনিয়তাকার বিভাজনের মতন একটা ভাগ হয়ে যাবে, প্রায় সেম হয়, তো এরকম ভাগ হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল ইভেন্ট অফ এ সেল ডুপ্লিকেটস ইট জিনোম। অ্যাপ্রোপ্রিয়েট যদি হয় তাহলে হচ্ছে রেপ্লিকেটস ইট জিনোম। সিনথেসিস পরে বলে দিয়ে, সিনথেসিস দ্য আদার কনস্টিটিউয়েন্টস অফ দ্য সেলস অ্যান্ড ইভেনচুয়ালি ডিভাইড ইন্টু টু ডটার সেল। কটা? দুটো ডটার সেল তৈরি করবে, তাকেই বলবো আমরা সেল সাইকেল। আসল ঘটনা হচ্ছে একটা সেল, সেই সেলটা সিকোয়েন্সিয়াল প্রসেসের মাধ্যমে গ্রোথ অ্যান্ড ডেভেলপ করে, যখন দুটো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হলো, তারপরে কি করলো না, দুটো সেল যখন তৈরি করলো, এই দুটো সেলের যে কোনো একটা এর একদম এটা যদি 1 নম্বর হয়, আর এটা যদি 2 হয়, এটা যদি 3 নম্বর হয় ধরি, তাহলে 3 নম্বর সেল 1 নম্বর সেলের সঙ্গে হুবহু সমস্ত দিক দিয়ে সমান থাকবে ইন কেস অফ মাইটোসিস। এবং এই অবস্থানটা কি, এই যে কোষটা ছিল 1 নম্বরে, এই কোষটা সেল ডিভিশন হলো, গ্রোথ হলো, এই কোষটা গ্রোথ করলো, মানে সেল ডিভিশন হয়ে জন্মালো, জন্ম থেকে তার গ্রোথ হলো, গ্রোথ হয়ে এবার সে সেল ডিভাইড করলো, এই যে সেল তৈরি হলো, এবার সে এই যে ডিভাইড হলো, তৈরি হলো, জন্ম হলো, তাহলে এইখান থেকে জন্ম হয়েছিল, এই জন্ম থেকে পুনরায় জন্মকে বলছি আমরা সেল সাইকেল। এই সেল সাইকেলের মধ্যে কি থাকতে হবে না, এইখান থেকে জিনোমের ডুপ্লিকেট অবস্থায় থাকতে হবে, এবং যদি রিডাকশান ডিভিশন হয়, তাহলে জাইগোট যখন ফর্মেশন হবে, দুটো গ্যামেটের মাধ্যমে যখন জাইগোট ফর্মেশন করবে, সেই আবার 2n চলে আসবে, এই তখন এটাকে যে এই ঘটনাটা যে ঘটলো, এই ঘটনাটা কিন্তু কী হবে না, ঠিক ডটার সেল বা মাদার সেলের মতন অ্যাকুরেট জিনোম থাকবে, এবং এইটাকেই বলবো আমরা লাইফ সাইকেল অফ সেল আর সেল সাইকেল। অলদো সেল গ্রোথ, কি বলছে, সেল গ্রোথ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সেল গ্রোথ কন্টিনিউয়াস প্রসেস। ডিএনএ সিনথেসিস অকার অনলি ডিউরিং ওয়ান স্পেসিফিক স্টেজ। তাহলে সেল গ্রোথ হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, পরপর হয়ে বড় হচ্ছে। কন্টিনিউয়াস প্রসেস বলতে G1 থেকে যাবে সেলটা, S ফেজে যাবে সেলটা, G2 তে যাবে সেলটা, তারপর ডিভাইড করবে, M ফেজে যাবে। তাহলে এটাকে বলছে সেল গ্রোথ, তার মানে কন্টিনিউয়াস প্রসেস। এটা কি ইনক্রিজ অফ সাইটোপ্লাজম, দ্যাট ইজ প্রোটোপ্লাজম, নিউক্লিয়াসও বড় হবে এর নিউক্লিয়াসের তুলনায়। তাহলে কন্টিনিউয়াস প্রসেস, যার মাধ্যমে ডিএনএ সিনথেসিস হবে স্পেসিফিক স্টেজে, যেটাকে বলছি আমরা সিনথেসিস স্টেজ, এটাকেই বলছি আমরা ইন লাইফ সাইকেলের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। ভালো করে বোঝো। নেক্সট যেটা এখানে বলার এবং বোঝার, সেই জিনিসটা যদি তুমি ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু সেল সাইকেল কমপ্লিট। এখানে কি বলেছে, এখানে এটাই বলেছে যে সেল সাইকেলে এখানে যেটা দেখানো হয়েছে সেটা ভালো করে বোঝে নাও। এটা G1 ফেজে কী ছিল, একটা ক্রোমোজোম। আমি যদি এখানে মনে করো 4টে ক্রোমোজোম নিলাম, তাহলে এখানে 2n = 4, তাহলে n = কত হবে, 2। বেশ, এটা বুঝে গেলাম। এই যে 4, এই 4-এর জায়গায় এই 2n = আমি এখানে একটা ধরেছি বোঝার সুবিধার জন্য, একটা। তাহলে এই 2n = বা তুমি যদি nই ধরো একটা, এটাও ধরতে পারো, তাহলে n = তাহলে কি হচ্ছে না, এখানে এই যে ক্রোমোজোমটা, এর ভিতরে কি আছে, একটাই ডিএনএ আছে। ভালো করে বোঝো, এটা G1 ফেজে। এবার সিনথেসিস ফেজে কী হয়, কিছুক্ষণ আগে আঁকলাম যে ওয়াই শেপের রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। দেখো ওয়াই শেপের রেপ্লিকেশন ফর্ক তৈরি হচ্ছে। তাহলে আমি যদি একটা টাইমের সঙ্গে এটা হচ্ছে সি ভ্যালুর সঙ্গে যদি করি, তাহলে দেখব 2n, এটাকে 2c যদি ধরি, আর এটা যদি 4c ধরি, এই সোজা যাবে, তাহলে দেখব যে এটা একটা ফেজ থাকবে, এটা হচ্ছে G1 ফেজ,
তারপরের ফেজটাকে দেখব কি এইভাবে উঠে গেছে, এটাকে ধরবো এস। মানে এই দেখো গিয়ে পৌঁছলো কি সিনথেসিস হচ্ছে, তাহলে প্রথমে থাকছে সিনথেসিস ফেজে 2n, সি ভ্যালু 2c, এবং শেষ অবস্থা হয়ে যাচ্ছে 4c। তারপর হচ্ছে জি টু হচ্ছে এটা। তাহলে জি টুতে দেখো জি1 হচ্ছে 2c, এসে হচ্ছে প্রথমে 2c পরে 4c, এখানে 4c হয়ে গেছে, আর জি টু বরাবরই হচ্ছে 4c। এবার এম ফেজে গিয়ে এম ফেজে 4c খানিকটা থাকবে, তারপরে কিন্তু আবার 2c হয়ে যাবে। কোন ফেজে থাকবে? প্রোফেজে থাকবে, মেটাফেজে থাকবে, অ্যানাফেজে এবং টেলোফেজে গিয়ে 2cতে পরিণত হয়ে যাবে। এটা বুঝতে হবে, অর্ধেক হয়ে যাবে, ওখানে অ্যানাফেজের দুদিকে দুটো ফেজ চলে যাবে। তো ঘটনাটা যেটা হচ্ছে যে আমরা বুঝিনি ভালো করে, যে ঘটনা হচ্ছে 2n, এর কিন্তু ক্রোমোজোম সংখ্যা একটাই ছিল। এখানে যখন দুটো ভাগ হলো, ডুপ্লিকেট হলো, ক্রোমোজোম সংখ্যা কটা ছিল? একটাই ছিল। এই জি টুতে যখন এই দুটো ভাগ হয়ে গেছে ডিএনএ, সেখানে ক্রোমোজোম সংখ্যা একটাই ছিল। এবার এম এ যখন ফেজে, তাহলে ক্রোমোজোম আলাদা হয়ে গেছে কোন জায়গায়? মেয়োসিসে, এই মাইটোসিসের তোমার অ্যানাফেজে। এবার দেখো বোঝাই, তাহলে এখানে জি1 কী ছিল? এন ইজ ইকুয়াল টু, যদি ধরি 2n, আর সি ভ্যালু হচ্ছে সি ইজ ইকুয়াল টু ডিএনএ কত ছিল? 2c, কারণ ডিপ্লয়েড সেট। এখানে কি হলো? এন ইজ ইকুয়াল টু, সে ক্রোমোজোম কিন্তু দেখো কটা আছে? একটাই আছে। তাহলে এন হচ্ছে 2n ক্রোমোজোম নাম্বার, এটা ক্রোমোজোম নাম্বার যদি বলি, এটা ক্রোমোজোম নাম্বার, সিএইচ ক্রোমোজোম নাম্বার 2n। আর ডিএনএ এখানে কত হচ্ছে? ডিএনএ ইজ ইকুয়াল টু 4c। এখানে জি টুতে ক্রোমোজোম কত থাকছে? ক্রোমোজোম ইজ ইকুয়াল টু 2n থাকছে, সংখ্যা তো বাড়ছে না, কিন্তু তোমার হচ্ছে ডিএনএ কত হয়ে গেল? ডিএনএ ইজ ইকুয়াল টু 4c হয়ে গেল। এখানে যখন তোমার মাইটোসিসের অ্যানাফেজ স্টেজে আসছো, তখন কি 2 মেরুর দিকে যায়। তা 2 মেরুর দিকে গেলে এই যে দুটো ভাগ হলো, এখানে কী হয়েছে? ক্রোমাটিড ভাগ হয়েছে, মানে অপত্য ক্রোমোজোম ক্রোমাটিড ভাগ হয়েছে। তাহলে এটা হচ্ছে 2n, এটাও 2n, ক্রোমোজোম নাম্বার সেম, কিন্তু এখানে যেহেতু 4c ছিল, ভাগ হয়ে গেল কত? 2c, এটাও 2c। দেখো এই একটা স্টেজ অ্যানাফেজ এবং টেলোফেজ। এখানে কি হয়? যদি বলো একই কোষের মধ্যে থাকছে, অতএব এখানে কিন্তু 4n পাচ্ছি। ভালো করে দেখো, 4n পাচ্ছি না? বুঝে নাও, কোশ্চেন করবো। আর এখানে একই কোষের মধ্যে থাকছে, এখন সেপারেট হয়নি, সাইটোকিনেসিস তো হয়নি, সেপারেট হয়নি। তাহলে এখানেও কিন্তু 2c প্লাস 2c ইজ ইকুয়াল টু 4c হচ্ছে। তাহলে এমন একটা স্টেজ যেখানে 4n এবং 4c পাওয়া যায়, সেটা হচ্ছে মাইটোসিসের অ্যানাফেজ এবং টেলোফেজ। আর এমন একটা স্টেজ যেখানে 2n এবং 4c পাওয়া যায়, সেটা হচ্ছে কোথায় পাবো? জি2। এমন একটা স্টেজ যেখানে ক্রোমোজোম 2n এবং 4c, তাহলে 2n কোথায় পাবো আর 4c কোথায় পাবো? এস এবং জি2। আর কেবলমাত্র জি1 পাবো হচ্ছে 2n এবং 2c। এই 2n 2c থেকে বাড়তে বাড়তে এখানে আসবে, এবং যখন সেলটা ডিভাইড করে গেল, ভালো করে বোঝো, সেলটা ডিভাইড করে গেল, তখন কী হলো? 2n 2c 2n 2c, এই একটা কোষই তো আমি এখানে নিয়েছিলাম। এখানে কী লিখেছিলাম? 2n 2c। মিলল? এই জায়গাটায় কিন্তু এনসিইআরটির কিচ্ছু বলা নেই সেভাবে, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে, সেভাবে বলা নেই। এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো করবে, আর না পারলে ব্যাস। এই সমস্ত জায়গাটা সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এবং সাইক্লিন, এই এনজাইম দুটো রেগুলেটর জিন, রেগুলেটর এনজাইম, এরা কাজ করবে। এরা মেনলি চেক পয়েন্টে কাজ করে। চেক পয়েন্টগুলো কি পরে আসছি। এখানে এনসিইআরটি কী বললো? দ্য রেপ্লিকেটেড ক্রোমোজোম, দ্যাট ইজ ডিএনএ। রেপ্লিকেটেড ক্রোমোজোম তো হয় না, ডিএনএ হয়, সেটাও এনসিইআরটি বলে দিয়েছে ব্র্যাকেটে। রেপ্লিকেটেড ক্রোমোজোম কখনোই হয় না, হচ্ছে রেপ্লিকেশন হয় ডিএনএতে, এবং সেই ডিএনএ চারপাশে আবরণ সৃষ্টি করে পেলিকেল দ্বারা যে ফর্মেশন হয়, সেটা হচ্ছে ক্রোমাটিড।
একটি ক্রোমোজোম থেকে একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এর বাইরে এই যে ক্রোমোজোম, তাহলে এই ক্রোমোজোমটা যখন হলো, এই দুটো তৈরি করলো ডিএনএ, তাহলে দুটো ডিএনএ মানে একটা ক্রোমোজোমের মধ্যে এই ভাগ হয়ে এক একটা অংশ করবে ক্রোমাটিড। এক একটা ক্রোমাটিড কী তৈরি, ক্রোমাটিড বা অপত্য ক্রোমোজোম, এটা এক একটা ডিএনএকে সে গ্রহণ করছে। ক্লিয়ার? আর দেন ডিস্ট্রিবিউটেড টু ডটার নিউক্লি, তাহলে এই ডিএনএ ডিস্ট্রিবিউট হচ্ছে ডটার নিউক্লি। দেখতে পেয়েছি আমরা এই যে ডায়াগ্রামটাতে পরিষ্কার বুঝতে পারলাম যে এই ডটার যে নিউক্লিয়াসে পুরো একদম চলে এসছে, কোনো অসুবিধা নেই। নিউক্লি বাই এ কমপ্লেক্স, এখানে যেটা বলা উচিত আমি বলি ড্রামাটিক, একদম নাটকীয় কমপ্লেক্স ড্রামাটিক সিরিজ অফ ইভেন্ট, সেটা হচ্ছে কি এম ফেজ। সত্যি কমপ্লেক্স, মানে কন্টিনিউয়াস প্রসেস। একজন লং জাম্প দেবে, লং জাম্প দিতে গেলে কি হচ্ছে, একটা মানুষ এখান থেকে লং জাম্প দিতে অনেক সময় চলে যেতে বলতে বুঝতে গেলে, লং জাম্প দিয়ে মনে করো এটা এখান থেকে লাফ দিয়ে সে পড়বে হচ্ছে এই প্যাডে, তাহলে এখান থেকে সে কন্টিনিউ যেতে যেতে যেই জাম্প করলো গিয়ে এই পড়লো, এই সেলটা ডিভিশন হলো। মানে কি কন্টিনিউয়াস প্রসেস, ড্রামাটিক, সে যাচ্ছে, জাম্প করছে, পড়ছে। ঠিক একইভাবে আমরা প্রোফেজ, একটা ড্রামাটিক ইভেন্ট, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, পুশ পুল থিওরি দেখতে পাবো, এবং সেখানে বিভিন্ন অর্গানেলের ড্রামাটিক ইভেন্ট দেখতে পাবো, এবং এটা টোটালি একটা কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্ট। ঠিক? নেক্সট, দিস ইভেন্টস আর দেমসেলফ আন্ডার জেনেটিক কন্ট্রোল। এই জেনেটিক কন্ট্রোল কি, জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং সেটা সিডিকে, সাইক্লিন, ট্যাবুলিন প্রোটিন এবং মাইটোটিক অ্যাপারেটাস। মাইটোটিক অ্যাপারেটাস মানে শুধু মাইটোসিসের জন্য নয়, মেয়োসিসের জন্য। ভালো করে বুঝতে হবে, মাইটোসিস আর মেয়োসিস মাইটোটিকের অন্তর্ভুক্ত দুটি ফেজ বা দুটি সেল ডিভিশন। এটা এগুলো তোমাদের নোটে আছে, এগুলো এখানে সময় নষ্ট করলাম না। নেক্সট, আমি শুধু এনসিআরটিটাই বেশি করে পড়ে যাচ্ছি। নেক্সট, ফেজেস অফ সেল সাইকেল। কি কি ফেজ আছে আমরা পড়ে এসেছি। এ টিপিক্যাল ইকুয়াটিক সেল, যেমন হিউম্যান সেল। একটা হিউম্যান সেল যদি আমরা দেখি, সেখানে দেখা গেছে, ইলাস্ট্রেট করে ভালোভাবে বোঝা গেছে যে এটা ভেঙে যদি দুটো সেল হয়, সে সময় নেয় হচ্ছে কত, 23 আওয়ার্স। আর এই সেল ডিভিশনটা করতে 1 আওয়ার, সেল ডিভিশন করতে নেয় 1 আওয়ার। আর এই সেল থেকে একটা বড় সেল তৈরি হতে, ডেভেলপ করতে নেয় হচ্ছে 23 আওয়ার। সেটাই বলা হচ্ছে হিউম্যান সেল কালচার করে যেতে, তাহলে দিস সেল ডিভাইডস ওয়ান্স ইন অ্যাপ্রক্সিমেটলি 24 আওয়ার্স। তাহলে বৃদ্ধি পেতে সময় নেবে 23 আওয়ার্স, আর ডিভিশনাল ফেজ হচ্ছে 1 আওয়ার। তাহলে এটা হচ্ছে ডিভিশনাল ফেজ, এবং এটা 95% সময় ব্যয় করবে হচ্ছে কোথায়, গ্রোথ ফেজে বা ইন্টারফেজে, আর অনলি 5% সময় ব্যয় করবে কোথায় না, ডিভিশনাল ফেজে। অথচ ইস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি 90 মিনিটস, 1.5 ঘন্টা সময় নেয়, তার মধ্যে এই পুরো সেল সাইকেলটা কমপ্লিট করে আসে। দ্য ফেজ অফ সেল সাইকেল কি বলেছে, হাউএভার ডিউরেশন অফ সেল সাইকেল ক্যান ভ্যারি। হ্যাঁ, অবশ্যই ভ্যারি করে ফ্রম অর্গানিজম টু অর্গানিজম। বিভিন্ন অর্গানিজম বিভিন্ন রকম হতে পারে, এটা তো বুঝতেই পারছো। একটা অ্যানিমাল ক্ষেত্রে যা হবে, একটা মানুষের ক্ষেত্রে তা হবে না। একটা মানুষের ক্ষেত্রে যা হবে, একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে তা হবে না। হ্যাঁ, একটা ইয়ের ক্ষেত্রে প্রোক্যারিওটিক সেল অনেক বেশি তাড়াতাড়ি করবে। ইস্টের ক্ষেত্রে ফর এক্সাম্পল ক্যান প্রোগ্রেস থ্রু সেল সাইকেল কত নেয়, মনে রাখতে হবে 90 মিনিটস নিচ্ছে, আর ওখানে নিচ্ছে কত, 24 আওয়ার্স হিউম্যানের ক্ষেত্রে। দ্য সেল সাইকেল ইজ ডিভাইডেড ইন্টু 2 বেসিক ফেজেস। দুটো বেসিক ফেজ দিয়ে সেল সাইকেল তৈরি হয়েছে। একটা হচ্ছে ইন্টারফেজ, ইন বিটুইন 2 ফেজেস। কোন ইন বিটুইন, এটা হচ্ছে ডিভিশনাল ফেজ বা M1, আরেকটা M2, দুটো ডিভিশনাল ফেজ, তার মাঝখানে যে ফেজটা, দিস ইজ কল ইন্টারফেজ। এই ইন্টারফেজটা এমন একটা ফেজ যেখানে
বলা হয় রেস্টিং ফেজ, বলা হয় স্লিপিং ফেজ, আছে আদৌ মোটেই নয়, এটা মোর অ্যাক্টিভ ফেজ, মোর মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ। তাহলে ইন্টারফেজ দ্যাট ইজ গ্রোথ ফেজ, এখানে গ্রোথ হয়, অল টাইম গ্রোথ চলছে, গ্রোথ ফেজ। অ্যান্ড এম ফেজ, এনসিআরটিতে বলে ব্র্যাকেটে লেখা আছে কিন্তু মাইটোসিস, মাইটোসিস কথাটা এখানে ইউজ হবে না, এখানে বলা উচিত মাইটোটিক ফেজ, দিস ইজ অ্যাকুরেট। এম ফেজ মানে হচ্ছে ডিভিশনাল ফেজ, ডিভিশনাল ফেজ সাবডিভাইডেড ইন্টু টু ডিভিশন, টু টাইপস অফ ডিভিশন, একটা হচ্ছে ইকুয়েটরিয়াল ডিভিশন কল্ড মাইটোসিস আর রিডাকশনাল ডিভিশন কল্ড মেওসিস। এম ফেজ, এম ফেজকে যে এখানে মাইটোসিস বলা যায়, এটা হবে না, হবে মাইটোটিক বলা উচিত। এম ফেজেস রিপ্রেজেন্ট দ্য ফেজ হোয়েন অ্যাকচুয়াল সেল ডিভিশন অর মাইটোসিস অকার। এই যে মাইটোসিস কথাটা বললো এনসিআরটি, এখানে এটাও কিন্তু আমার মনে হয় ঠিক বলেননি, ঠিক বলা হয়নি। কারণ হচ্ছে এম ফেজ, এম ফেজ হচ্ছে কি ডিভিশনাল ফেজ, তো এই ডিভিশনাল মাইটোসিস হবে এবং মেওসিস দুটোই এর মধ্যে পড়ে। হ্যাঁ, মাইটোসিস হচ্ছে একটা প্রোফেজ একটা সাইকেলের মাধ্যমে হয়, আর মেওসিস হচ্ছে দুটো, একটা হচ্ছে ফার্স্ট মেয়োটিক ডিভিশন আর হচ্ছে সেকেন্ড মেয়োটিক ডিভিশন। এক্ষেত্রে মাইটোসিসের ক্ষেত্রে রেপ্লিকেশান একবার ঘটবে ওয়ান টাইম, মেওসিসের ক্ষেত্রেও রেপ্লিকেশান একবার ঘটবে, মনে রাখো মেওসিসের ক্ষেত্রেও রেপ্লিকেশান কিন্তু একবার ঘটবে। যেহেতু রেপ্লিকেশান একবার ঘটে সেই জন্য ওখানে দুবার বিভাজিত হয়, কী কী, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, কিন্তু ডিএনএ যেহেতু ডাবলিং হয় না সেই জন্য সেখানে হাফ হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা ভালো করে বুঝে নেব। নেক্সট বললো, ইট ইজ সিগনিফিকেন্ট টু নোট দ্যাট ইন 24 আওয়ার্স, যেটা বলছিলাম সেল ডিভিশন প্রপার, এই প্রপার কথাটা কেন লিখলো, শুধু সেল ডিভিশন লিখতে হবে, সেল ডিভিশন অকার্স অনলি অ্যাবাউট 1 আওয়ার, 1 ঘন্টা। আসলে সেল ডিভিশন প্রপার বলতে বোঝা যাচ্ছে যখন আমরা মাইক্রোস্কোপে দেখব তখন একমাত্র ডিভিশনাল ফেজ বা এম ফেজেই কিন্তু আমরা দেখতে পাবো তার মুভমেন্ট, তার ক্রোমোজোম, তার অন্যান্য কিছু দেখতে পাবো, কিন্তু ইন্টারফেজে কিন্তু কিছু দেখা যায় না, ওই জন্য ওকে বলা হয় স্লিপিং ফেজ আর ইনঅ্যাক্টিভ ফেজ। আসলে না, ওটা হচ্ছে মোর অ্যাক্টিভ ফেজ, মোর মেটাবলিক অ্যাক্টিভ, সেই জন্য বলা হচ্ছে সেখানে কিন্তু এটা নাম বলা হচ্ছে সেল ডিভিশন প্রপার। এম ফেজকে কেন প্রপার ইউজ করা হলো, কারণ মিনস সেলস ইজ ফাউন্ড ইন ডিভিশন, এটা দেখতে পাবো লাইট মাইক্রোস্কোপের মাধ্যমেই, কিন্তু কখনো ইন্টারফেসকে দেখতে পাবো না। এম ফেজ স্টার্টস উইথ এ নিউক্লিয়ার ডিভিশন, কী কী দিয়ে শুরু হয়, নিউক্লিয়ার ডিভিশন তাকে বলবো ক্যারিওকাইনেসিস। কেন ক্যারিয়ন, ক্যারিয়ন মিনস নিউক্লিয়ার, কাইনেসিস মিনস ডিভিশন, ডিভাইড, তাহলে নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, এবং তার পরবর্তী যেটা হবে সাইটোকাইনেসিস, সাইটো মিনস সাইটোপ্লাজম, এবং কাইনেসিস মিন বিভাজন, এই দুটো পরপরই হবে, তোমরা জানো এগুলো, তবু আমি জাস্ট বলে দিই, দুরকম, অ্যানিম্যাল সেলে একরকম হয় সাইটোকাইনেসিস, আর প্লান্ট সেলে একরকম, এগুলো আমরা পড়বো। অ্যানিম্যাল সেলে ফারো তৈরি হয়, সেল ফারো, আর প্লান্ট সেলের ক্ষেত্রে কী হয়, সেল প্লেট তৈরি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস দিয়ে ফ্রাগমোজোম তৈরি করে, এগুলো আমরা শিখে এসেছি। দেখো আমরা কত লাভ হচ্ছে দেখেছো, সেল যখন পড়েছি, ডিটেলসে পড়েছি বলে এখন কিন্তু কত কুইক আমি বেরিয়ে যেতে পারছি, এটাই হচ্ছে সেল সময় দিয়ে পড়ার লাভ। নেক্সট ইন্টারফেস, ইনবিটুইন টু ফেজ, একে জেনারেশন টাইমও বলা হয়, কারণ এখানে প্রতিটা জেনারেশন, প্রতিটা বস্তু জেনারেট করা হয়, সেই জন্য। দ্য ইন্টারফেস রিপ্রেজেন্ট বিটুইন টু সাকসেসিভ এম ফেজ, আগেই বলেছি টু সাকসেসিভ, M1 M2 সাকসেসিভ এম ফেজের মাঝখানে হচ্ছে ইন্টারফেজ, দ্যাট ইজ গ্রোথ ফেজ থাকবে। ইট ইজ সিগনিফিকেন্ট টু নোট দ্যাট ইন 24 আওয়ার্স, এই বলা হয়েছে 23 হিউম্যান সেলের ক্ষেত্রে নেবে কে ইন্টারফেজ, এবং এটা হচ্ছে 95% নেবে সময়, এবং 5% হচ্ছে ডিভিশনাল ফেজ। এই টাইমটা কিন্তু ভ্যারি করে, ইন্টারফেজের বা এর টাইমটা ভ্যারি করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি দেখি G1 ফেজ সবচেয়ে বেশি সময় নেয় হচ্ছে প্লান্ট সেলের ক্ষেত্রে, আর সিনথেসিস ফেজ বেশি সময় নেয় অ্যানিম্যাল সেল ডিভিশনের ক্ষেত্রে। এস ফেজ লার্জার ইন অ্যানিম্যাল সেল দেন প্লান্ট সেল। নেক্সট ইন্টারফেজ, দ্য ইন্টারফেজ থ্রো কল, যদিও বলা হয় রেস্টিং ফেজ, অ্যাকচুয়ালি মোর অ্যাক্টিভ ফেজ, যদিও বলা হয় ঘুমন্ত বা রেস্ট করছে,
is the time during which the cell is preparing for division by undergoing both দুটো জিনিস সেল গ্রোথ অ্যান্ড রেপ্লিকেশন ইন অর্ডারলি ম্যানার। যদিও এখানে কি বলা হলো, যদিও রেস্টিং ফেজ বলা হয়, আসলে রেস্টিং ফেজ নয়। ইন্টারফেজে কি দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডিএনএর দ্বিতকরণ, যদি থাকে ডিএনএ 1C কাদের থাকবে, 1C থাকবে হচ্ছে হ্যাপ্লয়েড সেটে, তো 1C হয়ে যাবে, কত হবে 1C হয়ে যাবে দ্বিতীয়করণের মাধ্যমে 2C। আর ডিপ্লয়েড সেট 2N এর ক্ষেত্রে 2C থাকে, দ্বিতীয়করণের ফলে হয়ে যাবে 4C। এই কথাটাই বলা হচ্ছে। এবং সেল গ্রোথ হবে, সেল টোটালি গ্রোথ হবে সার্বিকভাবে। এই কোষটা ছিল, এই কোষটার সার্বিকভাবে গ্রোথ হবে, অন্যান্য যে অর্গানিলগুলো আছে সেগুলো ইভেন নিউক্লিয়াসও গ্রোথ হয়ে যাবে। এমনি এমনি হবে না, অর্ডারলি ম্যানারে হবে প্রত্যেকটা। দ্য ইন্টারফেজ, এটাকে এনার্জি ফেজ বলা হয়। কেন বলা হয়? ইন্টারফেজে এটিপি সিনথেসিস হয় কোন কোন ফেজে, ভালো করে মনে রাখো। G1 and G2 phase is essential for the synthesis of ATP। এবং এই এটিপি যদি না তৈরি হতো কাজই শুরু হতো না, কাজই চলতো না। এবং তা শুধু না, একটা ক্রোমোজোমে টানতে 30 এটিপি অণু দরকার, এটিপি অণু দরকার মেরুর দিকে। এটা পাবে কোথার থেকে? তাহলে এটিপি ওখানে তৈরি করতে হবে। শুধু তাই নয়, এই সমস্ত কাজের জন্য এনার্জি দরকার, সেই জন্য এনার্জি ফেজ ইজ ডিভাইডেড ফার্দার। কোনটা? 3টে ফেজে বলা হচ্ছে। G1 জানি গ্যাপ, একে বলছে জেনারেশন 1 ফেজ। এটাকে আরেকটা বলতে পারি, কারণ কি এই G1 তারপর হচ্ছে S, তাহলে এসে কী হবে? ডিএনএ সিনথেসিস হবে। তাহলে G1কে বলতে পারি প্রি ডিএনএ সিনথেসিস ফেজ, প্রি ডিএনএ সিনথেসিস ফেজ। আর এটাকে বলতে পারি সিনথেটিক ফেজ। এনসিআরটিতে সিনথেসিস কথাটা লেখা আছে, এটা অ্যাকুরেট নয়, এখানে হবে হচ্ছে সিনথেটিক ফেজ। কি সিনথেটিক? তখন হবে ডিএনএ সিনথেসিস। যাই হোক, আর G2 ফেজটা কি? এর পরবর্তীতে হবে G2। তাহলে G2 কি কার পরবর্তীতে হচ্ছে না, ডিএনএ সিনথেসিস হয়ে যাচ্ছে তারপরে। তাহলে আমরা বলতে পারি পোস্ট ডিএনএ সিনথেসিস ফেজ। এখানে আমরা যেটা ভালো করে একটু বুঝবো, মাইটোটিক ফেজ। দেখো এখানে আমি মাইটোসিস ফেজ কথাটা ইউজ করিনি, মাইটোটিক ফেজ অর ডিভিশনাল ফেজ। তার মানে মাইটোসিস হচ্ছে কেবলমাত্র দেহকোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, আর জনন মাতৃকোষের বিভাজনে আমরা দেখতে পাবো, মানে গ্যামেট মাদার সেলের ক্ষেত্রে পাবো মেয়োসিস, আর বডি সেলে দেখতে পাবো হচ্ছে মাইটোসিস। তাহলে মেয়োটিক সেল ডিভিশন ডিভাইড ইন্টু 2 পার্ট, ক্যারিয়ন কাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস। ক্যারিয়ন কাইনেসিস ফার্দার মাইটো অর ইকুইটোরিয়াল কাইনেসিস, আর মেও অর রিডাকশনাল কাইনেসিস। মাইটোকাইনেসিস বা মাইটোসিস দুটো জিনোম বিশিষ্ট হতে পারে, 2N বিশিষ্ট কোষে হতে পারে, আবার NAও হতে পারে। কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো যা যা বলছি খুব ইম্পর্টেন্ট। একমাত্র অ্যানিমেল সেলে দেখতে পাবো 2N থেকে 2N হবে হচ্ছে মাইটোসিসে, কখনো N থেকে মাইটোসিস হয় না। অ্যানিমেল সেলে কখনোই হবে না এটা। কেন? যখনই N হবে তখন সেটা হচ্ছে গ্যামেট। আর গ্যামেট কেন ইউজ হয়? গ্যামেটের সঙ্গে যোগ হয়ে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশনের মাধ্যমে জাইগোট ফর্মেশন করে। কখনো গ্যামেট থেকে পরবর্তী কোনো জেনারেশন তৈরি হয় না, কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে অবশ্যই হয়। যেমন গ্যামেটোফাইটিক জেনারেশন আমরা দেখেছি, অফকোর্স মনে করে দেখো, তোমরা পড়ে এসছো, তোমরা জানো ব্রায়োফাইটার, টেরিডোফাইটার সব দেখেছি। N যখন এই গ্যামেটাসিসটা সেটা বেড়ে গিয়ে একটা জেনারেশন তৈরি করে গ্যামেটোফাইট। এই গ্যামেটোফাইট লিঙ্গধর উদ্ভিদ, সে লিঙ্গধর গ্যামেটোফাইটিক হলে এর ওপরে মানে ডিপেন্ডেন্ট স্পোরোফাইটিক উদ্ভিদ হয়, স্পোরোফাইটিক। এটা কি আমরা পাবো হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। পরবর্তীতে দেখতে পাবো স্পোরোফাইটিক উদ্ভিদ, তার উপরে থাকে হচ্ছে গ্যামেটোফাইটিক, তাই না? কোনোটায় সংক্ষিপ্ত গ্যামেটোফাইট, কোনোটায় লার্জার গ্যামেটোফাইট। তাহলে এই গ্যামেটোফাইটিক মানে গ্যামেট, একটা সেল থেকে গ্যামেট সৃষ্টি হচ্ছে, মানে
কিসের মাধ্যমে সৃষ্টি করছে? একটা সেল থেকে প্রচুর সেল ডিভিশন হয়ে তৈরি হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ। অতএব প্লান্টের ক্ষেত্রে এন টু এন মাইটোসিস দেখতে পাবো, আবার প্লান্টের ক্ষেত্রে টু এন মাইটোসিস দেখতে পাবো। স্পোরোফাইট যখন বৃদ্ধি হবে তখন টু এন, যখন গ্যামেটোফাইট বৃদ্ধি হবে তখন এন টু এন তৈরি করবে। ক্লিয়ার হয়েছে? আর কেবলমাত্র মাইটোসিস দেখতে পাবো টু এন সেল থেকে এন সেল তৈরি করার জন্য। খুব খুব ইম্পর্টেন্ট, না বুঝতে পারলে বলো কিন্তু। আর অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে সেল ফারো বলে দিয়েছি কিসের মাধ্যমে, সেল ফারো, এরকম সেল ফারো হবে, সেল ফারোর মাধ্যমে তৈরি হবে। আর এখানে সেল প্লেটের মাধ্যমে হবে, সেল প্লেট। এটা এনসিইআরটির বাইরে, তবু একটু পড়ি। বেস্ট পার্ট অফ স্টাডি অফ মাইটোসিস কোথায় দেখতে পাই? রুট টিপ অফ অনিয়ন। তোমরা ক্লাস 12-এ করেছো, প্র্যাকটিক্যাল করেছো, জানো যে আমরা রুট টিপ নিই অনিয়ন আর পেঁয়াজের। আর কি অ্যান্থার নিই কিসের জন্য? মেয়োসিস সেল ডিভিশনকে ভালো করে, ফ্লাওয়ারের যে অ্যান্থার সেটাকে নিই করার জন্য। এবং এই তোমার সেল ডিভিশন দু রকমের, একটা হচ্ছে সেন্ট্রিক বা অ্যাস্টাল, তার মানে যেখানে বেমতন্তু বা মাইক্রোটিউবুলস গঠিত হবে সেন্ট্রিওল থেকে মাইক্রোটিউবুলস বা স্পিন্ডল ফাইবার তৈরি হবে এবং ক্রোমোজোম চলনে সাহায্য করবে, সেটা একমাত্র দেখতে পাবো অ্যানিম্যাল সেলে। সেই জন্য অ্যানিম্যাল সেল ডিভিশনকে বলবো সেন্ট্রিক সেল ডিভিশন বা অ্যাস্টাল, অ্যাম্ফিয়েস্টাল সেল ডিভিশন, যেভাবে বলো। অ্যাম্ফিয়েস্টাল মানে দুদিক দিয়ে হয়, সেই জন্য অ্যাম্ফি মানে বোথ, অ্যাম্ফিয়েস্টাল মানে দুদিক দিয়ে হয়, অ্যাস্টাল অ্যাম্ফিয়েস্টাল মাইটোসিস। আর মাইক্রোটিউবুলস স্পিন্ডল ফাইবার প্লান্ট সেলে কোথার থেকে হবে? সাইটোস্কেলেটন থেকে হয়। সেই জন্য এখানে অ্যাসেন্ট্রিক সেন্ট্রিক থেকে হয় না, সেই জন্য এটাকে বলে অ্যাসেন্ট্রাল অ্যানেস্টাল মাইটোসিস, অ্যানেস্টাল মাইটোসিস বলা হয়। নেক্সট, এই যে বিভাজনের প্রথম বিভাজনের যে ইন্টারফেজ যে সে দশা, তার হচ্ছে তিনটে বলেছি, তার একটা হচ্ছে কী বলছি না, G1 ফেজ, গ্যাপ ফেজ। কী বলছে আগে এনসিটি পড়ি, তারপর পরেরটা বলবো। G1 ফেজ করেসপন্ড টু ইন্টারভেল বিটুইন মাইটোসিস অ্যান্ড দ্য ইনিশিয়েস অফ ডিএনএ রেপ্লিকেশন। কি সুন্দর কথা বলেছে। এই মাইটোসিস কথাটাকে ইউজ করাটা ঠিক হয়নি এনসিআরটি। কি বলতো? মাইটোটিক, কারণ মেয়োটিক সেল ডিভিশন আগেও তো এই ইন্টারভেলটা আসে। তাহলে ইন্টারভেল কি বলেছে? যে ইন্টারভেল বিটুইন মাইটোটিক অ্যান্ড ইনিশিয়েশন অফ, ভালো করে বোঝো, যে ডিএনএ রেপ্লিকেশন। তাহলে এই যে ডিভিশনাল ফেজ, মাইটোটিক মানে ডিভিশনাল ফেজ, এই ডিভিশনাল ফেজের পরে একটা ফেজ আসছে, তারপরে হচ্ছে ডিএনএ সিনথেসিস এস ফেজে। তাহলে এই যে একটা ফেজ আসছে, এটাকেই বলা হচ্ছে G1। সেই জন্য ইন্টারভেল, ডিভিশন অ্যান্ড সিনথেসিস ফেজ। ডিউরিং G1 ফেজ সেল ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ বলেছিলাম, কন্টিনিউয়াসলি গ্রোজ বলেছিলাম, বাট নট রেপ্লিকেট ইটস ডিএনএ। কখনোই ডিএনএ রেপ্লিকেশান G1-এ দেখতে পাবো না। প্লান্ট সেল লাস্ট, কোথায় বলেছি? আগেই বলেছি G1 ফেজটা প্লান্ট সেলে বেশি। ঠিক না বুঝতে পারলে বলবে পরে। এখানে আমরা একটু আসবো, এনসিইআরটির বাইরে চলে যাব। এনসিইআরটির বাইরে গিয়ে আমরা সেল সাইকেলটাকে একটু বুঝে নেব। এটা হচ্ছে G1 S, G2 M ফেজ, মানে ডিভিশনাল ফেজ। G1 মোটামুটি দেখা হয় হিউম্যান সেলের ক্ষেত্রে 10 ঘন্টা G1, এটা 9 ঘন্টা ইন্টারফেজ, 4 ঘন্টা হচ্ছে G2, আর 1 ঘন্টা শুধু নেয় হচ্ছে M ফেজ। গেল। কতটুকু সময় অতিবাহিত করে? 40 to 50% সময় নেয়। এটা 35 to 45% সময় নেয়। এটা 10 to 20% সময় নেয়। এটা অনলি 5%। আমরা পড়েই এসছি 95% হচ্ছে ইন্টারফেজ আর অনলি 5% হচ্ছে মেয়োটিক সেল ডিভিশন। বেশ, এইটুকু বুঝলাম। মেয়োটিক সেল ডিভিশন ফার্দার ডিভাইডেড ক্যারিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস। ক্যারিওসাইটোসিস বারবার আবার বিভাজিত হয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর সাইটোপ্লাজম বিভাজিত সাইটোকাইনেসিস। এই তো গেল এই অবস্থাটা। তো এখানে মূল যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সেল ম্যাচুরেশন ঘটে, এখানে ডিএনএ কপি হয়,
আর এখানে সেল প্রিপেয়ার হয়, ডিভিশন করবে, তার ডিসিশন নেয়। আর এগুলো করার জন্য তিনটে মেইন চেক পয়েন্ট আছে, যে চেক পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। G1 চেক পয়েন্ট বা G1S চেক পয়েন্ট, ভেরি ভাইটাল চেক পয়েন্ট। এরাই ডিসিশন নেবে যে পরবর্তী যাবে কিনা, কী কী কারণে সেটাও বলবো। তারপর হচ্ছে G2M চেক পয়েন্ট, এটা মাইনর চেক পয়েন্ট। এটা থাকে কোথায় না G2 এবং M ফেজের মাঝখানে। আর M চেক পয়েন্ট এটা থাকবে হচ্ছে মেটাফেজ এবং অ্যানাফেজের মাঝখানে। এটা কি কি কাজ করবে পরে বলছি। তাহলে আমরা G1 ফেজে আছি। G1 ফেজে কী হয়, ডিএনএ সিনথেসিসের সমস্ত রকম এনজাইম সিনথেসিস হয়, ভালো করে মনে রাখো। ডিএনএ সিনথেসিস করবে তো রেপ্লিকেশন হবে, তার তো ডিএনএ লাগবে। তা মূল এনজাইমটা কি, ডিএনএ পলিমারেজ সিনথেসিস হবে। অল টাইপ অফ আরএনএ, এই আরএনএ সিনথেসিস G2তেও চলবে, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ। প্রোটিন, সিডিকে সাইক্লিন, এই প্রোটিনটা এখানে অবশ্যই লাগবে, এবং এই প্রোটিনটা না হলে পরবর্তী ধাপে যেতেই পারবে না, রেগুলেট করবে। এছাড়া লিপিড, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো হবে। আর যেটা ভাইটাল সেটা হচ্ছে নিউক্লিওটাইড সিনথেসিস হবে। এই নিউক্লিওটাইড হচ্ছে কিসের একক, আমরা জানি ডিএনএর একক নিউক্লিওটাইড, তাই তো। নিউক্লিওটাইড কী দিয়ে গঠিত মনে করে দেখো, সব জানো, আমি এখন সময় নষ্ট করছি না। তাহলে এই নিউক্লিওটাইডগুলো না হলে পরে তো ডিএনএ সিনথেসিস হবে না। তো আর সেকেন্ড কি, এনার্জি রিচ কম্পাউন্ড, যেটি এটিপি বলেছিলাম, এটিপি সিনথেসাইজ হবে। সেল অ্যাটেন ম্যাক্সিমাম ভলিউম হবে, আর ধরে রাখার জায়গা যখন থাকবে না তখন সেল ডিভাইড করতে যাবে। তাহলে ম্যাক্সিমাম ভলিউম হবে কোথায় না G1 ফেজে, G1S ফেজে ম্যাক্সিমাম ভলিউম মানে এটা। এবং G2তে একদম পূর্ণ হয়ে যাবে। মোস্ট অফ দ্য অর্গানেলি, বাকি মাত্র 3টে অর্গানেলি মনে রাখতে হবে, সমস্ত অর্গানেলি এখানে ডুপ্লিকেটস হবে, এখানে কখনোই রেপ্লিকেটস হবে না, কারণ তাদের কারো ডিএনএ নেই। যেমন লাইসোজোম, গলগি বডি, রাইবোজোম, ভ্যাকুওল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব ডুপ্লিকেট হবে, এক্সেপ্ট কোনটা হবে না, সেন্ট্রিওল ডুপ্লিকেট হবে না। তাহলে ডুপ্লিকেট হবে কোথায়, এস ফেজে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড ডুপ্লিকেট হবে না, তাহলে কোন ফেজে হবে, G2তে। ক্রোমোজোম মোনাড অবস্থায় থাকবে, মোনাড মানে ক্রোমোজোম মোনাড বলতে বুঝতে পারলাম, এখানে এই হচ্ছে ক্রোমোজোম, ভালো করে বুঝে নাও। এই মোনাডটা এতক্ষণ দেখিয়েছি, একটাই ডিএনএ মোনাড। এখানেও সেই এইটা যেই ইন্টারফেজে এসে আসলো, মোনাড হয়ে গেল কি ডায়াড, একটাই ক্রোমোজোম। এখানে ঠিক ডায়াড অবস্থায় থাকবে, সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। এই অ্যানাফেজের শেষে এসে এই ডায়াডটা আবার কি হয়ে যাবে, মোনাড তৈরি হওয়ার চেষ্টা করবে, কিন্তু কোষের ভিতরে থাকবে, এটাও মোনাড হবে, সাইটোপ্লাজমে বিভাজিত হয়ে পুরো সেল আবার মোনাডে চলে আসবে, ঠিক। এবং এই ডিভিশন অফ সেল ডিভিশন আর চেক পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা বুঝে নেব। সেটা হচ্ছে এই আর চেক পয়েন্টটা যেটা থাকছে হচ্ছে G1S চেক পয়েন্ট, এটাকে আমরা মেনলি বলি আর চেক পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আবার ফিরে আসি সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজ কাকে বলছি না, এস ফেজকে বলছি। এস ফেজ মার্কস দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ডিএনএ সিনথেসিস অর রেপ্লিকেশন টেক্স প্লেস। বলে দিয়েছি রেপ্লিকেশন কীভাবে হয়, তাহলে এখানে বুঝতে পারলাম। তাহলে ডিউরিং দিস টাইম অ্যামাউন্ট অফ ডিএনএ পার সেল ডাবল হয়ে যাবে। তাহলে পার সেল অ্যামাউন্ট অফ ডিএনএ 2C becomes 4C, 1C become 2C, but 2N same as 2N chromosome number. This is chromosome number and this is DNA. আর এনই থাকবে, দিস ইজ ক্রোমোজোম নাম্বার। তো এটা হবে এস ফেজে, তাহলে এস ফেজে 4C পাচ্ছি। ইফ দ্য ইনিশিয়েশন অফ অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ ডিনোটেড দ্য 2C, যদি 2C ধরা হয়, ইট ইনক্রিজ টু 4C, তাহলে 4C হয়ে যাবে এই ফেজে। সি মিনস অ্যামাউন্ট অফ ডিএনএ প্রেজেন্ট ইন হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম।
হ্যাপ্লয়েড সেটে যতগুলো ক্রোমোজোম দেবে এটা টোটাল ডিএনএকে বলা হয় সি ভ্যালু। হাউএভার দেয়ার ইজ নো ইনক্রিজ ইন ক্রোমোজোম নাম্বার, বলে দেওয়া হয়েছে কিন্তু হবে না। ইফ দ্য সেল হ্যাড ডিপ্লয়েড দ্যাট ইজ 2n নাম্বার অফ ক্রোমোজোম অ্যাট G1, তাহলে G1 ছিল 2C ডিএনএ, ইভেন আফটার এস ফেজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম রিমেন্স 2n, পারলো নাকি 2nটা 2nই থেকে গেল, দেখো 2nটা 2nই থেকে গেছে, এই 2nটা 2nই থেকে গেছে, কিন্তু ডিএনএ কন্টেন্ট 2Cটা হচ্ছে 4C। এই 2nটা হতে পারে 23টা, 2n ইজ ইকুয়াল টু 23 হতে পারে, কিন্তু এই 23-র যা সি ভ্যালু সেটাকে আমরা বলবো কি 2C। এই সি ভ্যালুটা ছিল হচ্ছে 2C, কিন্তু এটা হয়ে যাবে কি আফটার এস ফেজ 2n ইজ ইকুয়াল টু 23 থাকবে, সি ভ্যালুটা বেড়ে হয়ে যাবে কি 4C। ইন অ্যানিমাল সেল ডিউরিং এস ফেজ কি বলা হচ্ছে, অ্যানিমাল সেল ডিউরিং এস ফেজ ডিএনএ রেপ্লিকেশন বিগিনস ইন নিউক্লিয়াস। কোথায় হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনটা? আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশন অলওয়েজ হেল্ড ইন নিউক্লিয়াস, কারণ ওখানে রাইবোজোমের আরএনএ সিনথেসিস সব কিছুই ওখানে হবে নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু সেন্ট্রিওল একই সময় সিনথেসিস করবে কোথায়? সে তো থাকে সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে সে ডুপ্লিকেটস হবে। ডুপ্লিকেটস কথাটা এখানে বলা হলো এটাই কারণ সেন্ট্রিওল হ্যাজ নো ডিএনএ, ডিএনএ থাকে না বলেই এরা কিন্তু ডুপ্লিকেটস হচ্ছে, নট রেপ্লিকেটস, ডিএনএ রেপ্লিকেটস হচ্ছে। তাহলে অ্যানিম্যাল সেল লাস্ট করছে এস ফেজে সবচেয়ে বেশি সময় ধরে আছে। মনে রাখো এস ফেজে সাইটোপ্লাজমে কে ডুপ্লিকেটস করে, নিউক্লিয়াসে কে রেপ্লিকেটস করে। এস ফেজে চলে আসলাম এবার এনসিটির বাইরে। এই ফেজে যে মোস্ট অ্যাক্টিভ এনজাইম ইজ হেয়ার কোনটা? ডিএনএ পলিমারেজ। এই যে ডিএনএ পলিমারেজ এটা কোথায় সিনথেসিস হয়েছিল? G1 সিনথেসিস হয়েছিল, মনে করে দেখো G1 সিনথেসিস হয়েছিল। সেই ডিএনএ রেপ্লিকেশন এটা এখানে ঘটবে, এখানে তাহলে এইখানে কোনটা ঘটবে না, এখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটবে। ডিএনএ 2C থেকে 4C হবে, 1C হলে 2C হবে। সি ভ্যালু ইজ দ্য টোটাল কন্টেন্ট, এগুলো বলা হয়ে গেছে। হিস্টোন প্রোটিন, শুধু ডিএনএ রেপ্লিকেশন হবে না, হিস্টোন প্রোটিন আমরা জানি হিস্টোন প্রোটিন কী কী পড়ে এসেছি, আর সিনথেসাইজড অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ইচ ডিএনএ, এবং কী করবে নিউক্লিওজোম। আগের দিন বলে এসেছি নিউক্লিওজোম কীভাবে ফর্মেশন হয়, এখানে আর বলবো না। নিউক্লিওজোম সম্বন্ধে আর কোনো আইডিয়া, আর কিছু বলারও নেই, আর 12 উঠে বলবো। তাই নিউক্লিওজোম তৈরি হয়ে গেল। ড্যামেজ ডিএনএ থাকলে এখানে রিপেয়ার্ড হবে। দেখো রিপেয়ার কিন্তু আগেরটা হয়নি, পরেরটা তো পরের ফেজে হবে। ক্রোমোজোম নাম্বার এখানে রিমেন সেম থাকবে, ডিপ্লয়েড থাকলে 2n থাকবে, 2n থেকে যাবে, বা ডিএনএ ডুপ্লিকেটস হবে, ডিএনএ কন্টেন্ট ডাবল হয়ে যাবে। ইন অ্যানিম্যাল সেলস ডিএনএ রেপ্লিকেশন ব্রিংস ইন নিউক্লিয়ার, আর সেন্ট্রোজোম তো হবে এটা জানি। কাইনেটোকোর ভেরি ভাইটাল, কাইনেটোকোর এখানে ডুপ্লিকেটস হবে, কেন হবে না ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুপাশে যদি কাইনেটোকোর যদি একটা সংখ্যা থাকে তাহলে তো ব্রেন তো জোড়া লাগতে পারবে না, সেই জন্য কাইনেটোকোর ডুপ্লিকেট হবে কোথায়? এস ফেজে। মনে রেখো এগুলো কিন্তু যে কোনো সময় যে কোনো কোশ্চেন করে দিতে পারে। এবং এখানে চেঞ্জ হবে কোনটা? নিউক্লিওপ্লাজমিক রেশিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিওপ্লাজমিক রেশিও, নিউক্লিওপ্লাজমিক রেশিও চেঞ্জ হবে বলেই সেল ডিভাইড করবে, যদি চেঞ্জেস না হয় তাহলে সেলটা ডিভাইড করতো না। ঠিক আছে, এতগুলো ঘটনা কিন্তু এস ফেজে ঘটবে। নেক্সট G2 ফেজ, গ্যাপ 2 বা জেনারেশন 2 ফেজ। ডিউরিং দ্য G2 ফেজ প্রোটিনস আর সিনথেসাইজ। কি প্রোটিন, কোথাকার প্রোটিন, কি কাজে লাগে, কোথার থেকে তৈরি হবে, কিছুই জানলাম না, শুধু এনসাইটি বলে দিল যে প্রোটিনস আর সিনথেসাইজড ইন প্রিপারেশান অফ মাইটোসিস। মাইটোসিস তৈরি করার জন্য, মাইটোসিস ঘটনার জন্য কিন্তু নাকি তৈরি হওয়ার জন্য এই প্রোটিন দরকার। এ যদি বলে দেয় তাহলে ছাত্ররা কোথায় যাবে বলো তো? তাহলে কী প্রোটিনস আর বলছে সেল, দুটো কথা বলছে যে কী হয়, প্রোটিন সিনথেসিস হবে G2-তে, আর কী হবে সেল গ্রোথ কন্টিনিউ। সেল গ্রোথ কন্টিনিউ আমরা জানি, এটা নতুন করে বলার দরকার নেই। প্রোটিনস মেইনলি হচ্ছে সাইক্লিন অ্যান্ড
সিডিকে এখানে জি2তে তৈরি হয়ে থাকবে। যদি না হয় তাহলে পরবর্তী ধাপই এগোতে পারবে না। সাইক্লিন হচ্ছে রেগুলেটর প্রোটিন যেটা সিডিকে কন্ট্রোল করে। সে সিডিকের আবার দুটো পার্ট আছে, একটা অ্যাক্টিভেটর পার্ট আছে, পরে আসছে সেটা। আর হচ্ছে ট্যাবুলিন প্রোটিন। ট্যাবুলিন আমরা জানি কি আলফা এবং বিটা ট্যাবুলিন আছে। এই বিটা ট্যাবুলিন আলফা ট্যাবুলিন আগের দিন বলেছিলাম, এই আলফা এবং বিটা এই ট্যাবুলিন করে যুক্ত হয়ে পরপর কী করে ফিক্সড মাইক্রোটিউবুল তৈরি করে। মনে করে দেখো, এই মাইক্রোটিউবুলের উপরে যে মুভিং প্রোটিন থাকে কাইনেসিন বা তোমার ডাইনিন প্রোটিন থাকে, এই ক্রোমোজোমটাকে নিয়ে দৌড়বে। মনে পড়ছে কিসের উপর দৌড়বে? এর উপরে দৌড়বে। এবং এভাবে ধরে রাখলেও যখন এই মাইনাস এন্ড হবে তখন ডাইনিন প্রোটিন এদিকে চলে আসবে, আর যদি এটা প্লাস এন্ড হয় কাইনেসিন প্রোটিন একে নিয়ে এদিকে চলে আসবে। দিস ইজ দ্য প্রসিডিওর। তাহলে জি টু ফেজে আমরা এবার চলে আসলাম। জি2 ফেজ যেটুকু বললাম তাতে আমরা ঠিক সহমত হলাম না, সেই জন্য সিনথেসিস অফ আরএনএস, যে আরএনএস বাকি রয়েছে সেগুলো হবে প্রোটিনস, এখানে সিনথেসিস করবে এবং এটিপি চলবে কন্টিনিউ। ডিএনএ সিনথেসিস স্টপ, ডিএনএ সিনথেসিস হবে না, মানে ডিএনএ রেপ্লিকেশন হবে না, কিন্তু কোনো ডিএনএ ড্যামেজ থাকলে সেটা ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেশন হবে, কিন্তু মনে রাখো ডুপ্লিকেশন হতে পারে। ট্যাবুলিন প্রোটিন যেটা এইমাত্র বলে আসলাম, ট্যাবুলিন প্রোটিন সিনথেসাইজ হবে স্পিন ফাইবারের জন্য। মোস্টলি ডিএনএ হ্যাভিং অর্গানেলি যেগুলো আছে এই যে জি2তে, যে অর্গানেলি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এরা এইখানে রেপ্লিকেট করবে। এবং এটা প্রোফেজ দশায় যেহেতু ঢুকতে যাবে তার আগেই কনডেনসেশন অফ ক্রোমোজোম, কনডেনসেশন অফ ক্রোমাটিন বললে ভালো হয়, এইখানে শুরু হয়ে যাবে কনডেনসেশন অফ ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন আর ক্রোমোজোমের পার্থক্য মনে হয় এতক্ষণে বুঝে গেছি। ক্রোমাটিন হচ্ছে কি খোলা বই, সেখানে এরকম বিটস অন স্ট্রিং অবস্থা আছে, জিনগুলো পড়তে পারছি। এখান থেকে নিউক্লিওজোম থেকে তোমার হিস্টোন প্রোটিন বাইরে বের করে দিলেই জিন বেরিয়ে যাবে, আর সেই জন্য তাকে ক্রোমাটিন বলছি। আর ক্রোমোজোম হচ্ছে কনডেন্স, একদম কনডেন্স হয়ে গেছে, প্রচুর কনডেন্স হয়ে এটা তৈরি হয়ে গেছে। নন হিস্টোন প্রোটিন কালকেই বলেছে, নন হিস্টোন প্রোটিন এখানে সিনথেসিস হয়। নন হিস্টোন প্রোটিন যদি না হয় তাহলে যেখানে 300 ন্যানোমিটার যে কনডেনসেশন হয়, মানে এইরকম এর তলায় এই যে নন হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে যায়। এই নন হিস্টোন প্রোটিন কী কী হতে পারে না, A1 A2 B C P মনে রেখো। এবং এই নন হিস্টোন প্রোটিনের হয়ে গিয়ে এই নন হিস্টোন প্রোটিন এটা এইভাবে পাক মারতে থাকে। তার মানে কী হলো ব্যাপারটা, এইভাবে বুঝতে পারলাম। হিস্টোন ভালো করে বোঝো, যখন ডিএনএর সঙ্গে হিস্টোন কয়েল করলো ফার্স্ট ডিগ্রি, যখন এরকম 6টা হিস্টোন আসলো সলিনয়েড হলো তখন হচ্ছে সেকেন্ড ডিগ্রি কয়েলিং প্যাকেজিং। তারপরে এরকম যদি হয় 30, এটা হচ্ছে 30 ন্যানোমিটার, তারপরে 304 ডিগ্রি, তারপর হচ্ছে আসবে হচ্ছে 700 ন্যানোমিটার, সেটা হচ্ছে আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে তোমার হচ্ছে ক্রোমাটিন। আর 1400 ন্যানোমিটার সেটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে কত দূর যেতে পারি আমরা সেটাও বলেছিলাম, যে এখান থেকে চাঁদে আমরা গিয়ে 2.5 পাক খেয়ে আবার ফিরে আসতে পারবো, আমাদের দেহ সমস্ত ডিএনএ যদি পরপর যোগ করতে পারি সেলগুলোর। নেক্সট যে স্টেজ হচ্ছে জি0কে মানতে অনেকের বাধা, অনেকের নেই। জি0 কিন্তু এনসিআরটি ঠিক বলে দিয়েছে। জি0 স্টেজ আর কুইসেন স্টেজ, কুইসেন কথার অর্থ বুঝি, স্লিপিং স্টেজ। কি বলছে, সাম সেল ইন অ্যাডাল্ট, ভালো করে মনে হবে, অ্যাডাল্ট অ্যানিমেলসের ক্ষেত্রে, ইন সাম সেলস অ্যাডাল্ট অ্যানিমেলসে ডু নট অ্যাপিয়ার টু এক্সিবিট ডিভিশন করবে না। যেমন হার্ট সেল একবার তৈরি হলে আর ডিভাইড হয় না, ঠিক আছে, হার্ট তৈরি হওয়ার পরে তারা আরে বাড়ে, পরিসরে বাড়ে। আর মেনি আদার সেল, কিছু সেল আছে ডিভাইড অনলি ওকেশনালি, যখন তাদের প্রয়োজন বোধবে, নিডেড টু রিপ্লেস কল, যদি ধ্বংস হয়ে যায় বা ইনজোর হয় তখন ক্ষেত্রে। কি কথাটা কি বলতে চাইছে এটাই যে অ্যাডাল্ট সেলের ক্ষেত্রে কিছু অ্যাডাল্টের মধ্যে কিছু কোষ আছে যা কোনো দিনই সেল ডিভিশন করবে, যেমন হার্ট সেল। তাহলে সেটা কী হবে, মেটাবলিক অ্যাক্টিভ, তাহলে সেটা কুইসেন স্টেজে চলে যাবে, জি0তে চলে যাবে। আর কিছু সেল আছে যেমন হচ্ছে লিভার, এখানে বলে দেয়নি কিন্তু মেনি আদার সেল, আমি বলছি কি লিভার,
লিভারকে বলা হয় কি হসপিটাল অফ হিউম্যান বডি, কারণ এখানে বিভিন্ন ধরনের টক্সিককে ডিটক্সিফাই করা হয়। তার ফলে লিভারের কিছু সেল ড্যামেজড হয়, মারাও যায়, সেইগুলোকে পুনরায় আবার লিভার কিন্তু এমনি ডিভাইড করবে না, কিন্তু জিরোতে চলে গেছিলো, কিন্তু যেটা ড্যামেজড হয়ে গেছে যে সেলগুলো, সেগুলোকে আবার রিকল করে আবার জি জিরো থেকে সে চলে আসবে কোথায়, G1-এ। ভালো করে বোঝো, G0 থেকে চলে আসবে G1-এ, G0 থেকে G1-এ চলে আসবে পরপর। এবং এটা কি হবে না, স্কিনের ক্ষেত্রে, আমাদের স্কিনের ক্ষেত্রে কি হয়, আমাদের যে স্কিনের যে লেয়ারগুলো আছে বাইরের লেয়ারটা পরপর পড়ে যায়, তাহলে কি হয়, সেখানে হয় ডাইজেস্টিভ যে ক্যানাল আছে আমাদের, ডাইজেস্টিভ ক্যানালের যে ভেতরের যে এপিথেলিয়াল লেয়ার, সেই এপিথেলিয়াল লেয়ার সেটা বারবার নষ্ট হতে পারে অ্যাসিডের বিক্রিয়ার জন্য, সেগুলো আবার রিফর্ম করে। বোন ম্যারোতে যে আমাদের আরবিসি তৈরি হয়, সেখানেও কিন্তু বোন ম্যারোতে এগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, হ্যাং পড়ে গেছে, পরবর্তীতে আসছি।